দেখ, এখন আমরা যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা বলছিলাম। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে যে এমসিকিউ গুলো খুব মানে পড়তে হবে, ইম্পর্টেন্ট এখন বলবো না, যেগুলো পড়তে হবে সেইগুলো আমি এখন ডিসকাশন করছি। দেখ, ফার্স্ট কোশ্চেন খোল, আমাদের পেজ নাম্বার খোল, পিডিএফ এর 136 পাতা, ঠিক আছে? 136 পাতা খোল, ঠিক আছে? তো তো প্রথম কোশ্চেন কি বলেছে, মানে যে হাউস প্রপার্টি চ্যাপ্টার পুরো ভালো করে পড়ে সবকটা এমসিকিউ অ্যান্সার তোরাই দিতে পারবি। প্রথম কোশ্চেন কি বলেছে, আমি বেশি পড়ছি না, আমি বলে দিচ্ছি কি বলেছে। বলছে আমরা পড়েছিলাম না, আমরা যে চ্যাপ্টার পড়েছি কি ইনকাম বা হাউস প্রপার্টি, বলছে ইনকাম বা হাউস প্রপার্টি কত নম্বর ধারায় বলা আছে, কেউ বলতে পারবি? ইনকাম বা হাউস, হ্যাঁ, 22 থেকে 27। কি বললাম? বললো 22 থেকে 27। ইনকাম বা হাউস প্রপার্টি কত নম্বর ধারায় বলা আছে? 22 থেকে 27। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই, এই কোশ্চেনটা অনেকবার দিয়েছিল পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কত নম্বর ধারায় লেখা আছে? 22 থেকে 27। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি। ঠিক আছে, কত বললাম? 22 থেকে 27। তাহলে অ্যান্সার হলে খাতায় লিখে নে, খাতায় লিখে নে, এক একটা লেখ, এক একটা সি লিখবি, কি এক একটা সি এরকম ভাবে লিখে রাখ, এক একটা সি লিখে রাখ, এক একটা সি লিখে রাখ। 2 নম্বর কোশ্চেন পড়ি, কি বলেছে? বলছে ইনকাম চার্জ আন্ডার দ্য হেড ইনকাম হাউস প্রপার্টি ইফ দ্য ফলোইং কন্ডিশন ফুলফিল। তার মানে কি করতে গেছে? তোকে বলেছে আমরা পড়েছিলাম না হাউস প্রপার্টি, যখন প্রথম দিন পড়লাম থিওরি, তা হাউস প্রপার্টি কন্ডিশন ছিল, হাউস মানে হাউস প্রপার্টি থেকে ইনকাম হতে গেলে কি কি মানে শর্ত পূরণ করতে হয়, কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়। কি লিখেছে? প্রপার্টি শুড কনসিস্ট মানে প্রপার্টির মধ্যে থাকবে এনি বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু। ঠিক আছে, এই পয়েন্টটা ঠিক, এই পয়েন্টটা একদম ঠিক। এই যে প্রপার্টিটা হবে, মানে প্রপার্টিটা কিসের উপর হয়? প্রপার্টি একটা জমির উপর হবে, এবং তার সঙ্গে জমি সংলগ্ন কিছু এরিয়াও থাকে। এমন কি থাকে যে পুরো জমির মধ্যে কেউ বাড়ি করে? আরে তুই ঢোকার রাস্তা একটা গলিও তো থাকে ছোট, বুঝতে পারলি তো? তাহলে ওটাকে বলে অ্যাপার্টমেন্ট দেয়ার টু। তারপর টেম্পোরারি স্টল ইন মার্কেট, ঠিক আছে, এটা কি কন্ডিশন ছিল না? এরকম কোনো কন্ডিশন ছিলই না। এগ্রিকালচার ল্যান্ড, এরকম কোনো কন্ডিশন ছিলই না। আর কি ছিল? দ্য হাউস ইজ ইউজড অ্যাজ এ সি ফর বিজনেস পারপাস। আরে বাড়িটাকে বিজনেস ব্যবহার করবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? প্রথম পয়েন্ট মনে পড়ে? তোদের মনে পড়ছে তো? আমি প্রথম দিন যে নোট লিখিয়েছিলাম, দেখবে চার্ট করে দিয়েছিলাম, যে এখানে বলেছি যে হাউস প্রপার্টি থেকে ইনকাম হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে। অনেক তো শর্ত ছিল, যে বাড়ির মালিক হতে হবে, বাড়িটা বিজনেস পারপাস করা যাবে না, বলেছিলাম তো। তারপর ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার তো হবে, ঠিক আছে তো, এটা বলেছিলাম। এবং ওই ল্যান্ডের উপর একটা বাড়ি তৈরি করতে হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার, যেটা আমি পড়ে বুঝতে পারলাম, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার। তিনেরটা কি বলছে? অ্যাজ পার জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, দ্য সুপ্রিম কোর্টের যে একটা রায় বেরিয়েছিল, এখানে লেখা আছে দেবী প্রসাদ ভার্সেস ঘনশ্যাম দাস, ঠিক আছে, AR 1956, SC Supreme Court 1998, any structure shall be treated বিল্ডিং। তো বিল্ডিং হিসেবে ট্রিট করতে গেলে কি করতে হবে? রুফ অফ দ্য বিল্ডিং ইজ নেসেসারি, মানে বিল্ডিং এর নেসেসারি, মানে যে বিল্ডিং থাকবে না, বিল্ডিং এর রুফ মানে একটা ছাদ থাকা প্রয়োজনীয়। বিল্ডিং ইজ নট নেসেসারি, মানে ছাদ থাকা প্রয়োজন নয়। তবে যে টেম্পোরারি স্টল হতে পারে, আর ভ্যাকেন্ট ল্যান্ড। তো বলছে যে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, সেখানে বিল্ডিং বলতে কি বোঝানো হয়েছিল, এটা তোকে বলতে হবে। বিল্ডিং দেখবি ওখানে লেখানো ছিল যে বিল্ডিং হতে গেলে, মানে একটা বাড়ি হতে গেলে তার উপরে ছাদ থাকার কোনো প্রয়োজন নেই। বিল্ডিং হতে গেলে ছাদ হবে এমন কোনো প্রয়োজন নেই, এটা আমি প্রথম দিন বলেছিলাম। বোঝা গেল তো? তাহলে কি হচ্ছে? রুফ ইজ নট নেসেসারি। নেক্সট কি বলেছে? ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু। এই ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু মানে কি? তোরা নিশ্চয়ই, আমি তোরা তো বুঝে, তোরা তো নিজেই বুঝে, তোদের যে বাড়িতে, যে বাড়িতে বসবাস করিস, ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু সবার। তার মানে কি? তোর ধর পুরো বাড়িটা, ধর সাপোজ ধর তোর বাড়ির জমি ধর এতটা, ছবি আঁকলাম, তাহলে পুরো জমিটার মধ্যে কি বাড়ি করিস তুই? তার মধ্যে এরকম পজিশনে বাড়ি করিস, একই না? বাকি পোর্শন ফাঁকা থাকে না, যে গলি থাকে বা পেছনে ব্যাক সাইডে জল পাস হওয়ার ব্যাপার থাকে, থাকে তো, সবার বাড়িতে থাকে, সব প্রতিটা মানুষের বাড়িতে থাকে। দেখবি অনেকের গ্রাম সাইডে একটা পুরো জমির মধ্যে বাড়ি আছে, বাড়ির সামনে একটা উঠোন আছে, বাচ্চারা খেলাধুলা করে, বা কিছু সাইকেল টাইকেল থাকলে রাখে, তো ওটাকে কি বলে? ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেওয়া। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার বুঝেছিস তো? বলছে এনি ল্যান্ড অ্যাটাচ টু আ বিল্ডিং। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে এটাই, চারেরটা এ হবে। পাঁচেরটা কি বলছে? ইফ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টেকেন আ প্লট অফ ল্যান্ড, ঠিক আছে, অন লিজ অর অন রেন্টাল বেসিস। তার মানে কোনো একজন ইন্ডিভিজুয়াল একটা প্লট নিল, মানে একটা ল্যান্ড নিল, বলছে টেকেন আ প্লট অফ ল্যান্ড, একটা প্লট অফ ল্যান্ড নিল অন লিজেও নিতে পারে বা ভাড়াতেও নিতে পারে, অ্যান্ড কনস্ট্রাক্টেড হাউস, এবং তার উপর বাড়িটা তৈরি করলো অন সাচ ল্যান্ড, দেন হি উইল বি ট্রিটেড অ্যাজ ওনার অফ দ্য হাউস, টেনেন্ট অফ দ্য হাউস, লিজি অফ দ্য হাউস, নান অফ দ্য হাউস। কে বলতে পারবে অ্যান্সারটা? ধর আজকে ধর কারোর একটা জমি আছে, তার জমি আমি নিয়ে নিলাম,
লিজ নিলাম, লিজে নিলাম বা ভাড়াতে নিলাম, তার উপর আমি লিজে একটা জমি, আমি একটা বাড়ি তৈরি করে ফেললাম, তাহলে ওই বাড়িটার মালিক কে হবে? আমি মালিক, আমি মালিক। এটা পড়েছিলাম, রুলটা পড়েছিলাম, কিন্তু এটা রুলটা পড়েছিলাম, মাথায় রাখতে, ওনার অফ দ্য হাউস। বুঝতে পারলি তো পাঁচেরটা এ? বুঝতে পারলি কি বললাম? আজকে ধর কারোর বাড়ি, আমি একটা কারোর বাড়ি বা কারোর একটা জমি আছে, তার জমিটা আমি নিয়ে নিলাম, আমি নিলাম, আমি 10 বছর জন্য লিজ নিলাম, তো 10 বছর জন্য লিজ নিলাম, ওখানে আমি একটা নিজে বাড়ি তৈরি করলাম, তাহলে অরিজিনালি যে জমিটার মালিক ছিল সে কিন্তু মালিক রইলো না, আমি মালিক, জমিটার মালিক হলাম। এটা ইনকাম ট্যাক্সের রুল বলেছে এটা। নেক্সট বলছে ওনারশিপ ইজ ডিটারমাইন্ড, ওনারশিপ মানে জানিস ওনারশিপ কে কি বলা হয় বাংলায়? মালিকানা, মালিকানা। ওনারশিপ ইজ ডিটারমাইন্ড অ্যাজ দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি, ওনার অফ দ্য হাউস প্রপার্টি অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে তো, অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ইয়ার, অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং ইয়ার। তো বল দেখি আনসারটা কি হবে ছয়টা? হ্যাঁ বল। প্রিভিয়াস, ওনারশিপ প্রিভিয়াস ইয়ারের উপর হয়, প্রিভিয়াস ইয়ার, পূর্ববর্তী বছর। সাতেরটা কি বলছে? হোয়েন হাউস প্রপার্টি ইজ লিজ, হাউস প্রপার্টিটা লিজ দেওয়া হয়েছে, লিজ ফর ড্যাশ অর মোর দ্যান, আমরা বিবেচিত মালিক বলে একটা থিওরি পড়েছিলাম, ডিমড ওনারশিপ, ওখানে লেখা ছিল লাস্ট পয়েন্ট, এটাই লেখা ছিল কত বছর, একটা বছর লেখা ছিল, মনে পড়ে তো? হ্যাঁ, বুঝলাম না, বল। 10 বছর না, ভালো করে দেখবি, 12 বছর লেখা ছিল, 12 বছর, ভালো করে পড়ি, 12 বছর লেখা আছে, নোটটা পড়ি, 12 বছর লেখা ছিল। হোয়েন হাউস প্রপার্টি ইজ লিজ, মানে বাড়িটা একটা লিজ দেওয়া হয়েছে ফর ড্যাশ অর মোর দ্যান, ঠিক আছে, দেন লিজি উইল বি ট্রিটেড অ্যাজ ডিমড ওনার। কত বছর এটা লেখা ছিল, এটা তোকে পড়তে হবে, এটা 12 ইয়ার্স, 12 ইয়ার্স লেখা ছিল, নোটে লেখা ছিল। আটেরটা, ইফ দ্য হাউস ইজ লেট আউট টু এসএসসি বিজনেস, মানে আজকে ধর আমার বাড়ি ভাড়া দিয়ে দিয়েছি কাকে, না, আজকে আমার বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়েছি এসএসসির বিজনেসকে, মানে হাউসটা যদি ভাড়া দেওয়া হয় এসএসসির বিজনেসকে, ধর আজকে আমারই ধর বাড়িটা ভাড়া দিয়েছি, আমার একটা বিজনেসের এমপ্লয়ীদের, ঠিক আছে, এমপ্লয়ীদের ভাড়া দিয়েছি, ঠিক আছে, দেন দা ইনকাম অফ দ্যাট হাউস উইল বি চার্জেবল আন্ডার দ্য হাউস প্রপার্টিতে আসবে, পিজিইপিতে আসবে, আদার সোর্স আসবে, ক্যাপিটাল গেন আসবে। বল কোথায় আসবে? পিজিইপি। কিছুক্ষণ আগেই বলেছিলাম, ধর আজকে আমার একটা বাড়ি তৈরি করা আছে, বাড়িতে আমি ভাড়া দিচ্ছি, কাদের ভাড়া দিচ্ছি? আমার ধর একটা দোকান আছে, দোকানে কিছু স্টাফ কাজ করে, স্টাফদের ভাড়া দিয়েছে। স্যার কেন স্টাফদের ভাড়া দিয়েছে? স্টাফদের যদি আমি ভাড়া না দিতাম, ওরা ওরা বাড়ি থেকে আসতো, যেখানে বাড়ি সেখান থেকে আসতো, আসতে টাইম লাগতো, আমার বিজনেসের ক্ষতি হতো। আমি এই ভাড়াটা কেন দিই? বিজনেসের বেনিফিটের জন্য ভাড়া দিই। মানলাম টাকা নিচ্ছি, কিন্তু তার সত্ত্বেও এটা কি ইনকাম বলে গণা হবে? এটা বিজনেস ইনকাম, এটা পিজিইপিতে আসবে। কিছুক্ষণ আগেই পড়াচ্ছিলাম, মনে পড়ে একটা থিওরি পড়েছিলাম, তো বলেছিলাম। নয়টা বলছে ইফ দ্য ওনার অফ এ হাউস ইউজেস হিজ হাউস ফর দ্য পারপাস অফ হিজ প্রফেশন, দেন দ্য ইনকাম অফ সাচ হাউস উইল বি চার্জেবল ট্যাক্স আন্ডার দ্য হেড। কোন হেডে আসবে? এ তো বুঝতেই পারছিস, তোরা বলেছিলাম এটা কোন হেডে আসবে। বলছে ইফ দ্য ওনার অফ এ হাউস ইউজেস হিজ হাউস ফর দ্য পারপাস অফ হিজ প্রফেশন, তার একজন ডাক্তার, ওর বাড়িতেই ডাক্তার চেম্বারটা খুলেছে, তো সেখান থেকে তো ইনকাম করেছে বাড়ি থেকে, এটা কি সত্যি কি হাউস হোল্ড ইনকাম? এটা কোথায় যাবে? পিজিইপিতে যাবে, পিজিইপি, প্রফিট গেন বিজনেস প্রফিট, নয়টা বি হবে। দশেরটা, বাবু মালিক, ঠিক আছে তো, লেট আউট টেম্পোরারি টি স্টল ইন বুক ফেয়ার, তার মানে বাবু মালিক কি করেছে? ভাড়া দিয়েছে টেম্পোরারি বলছিস, একটা পার্মানেন্ট হয়, একটা টেম্পোরারি হয়, ঠিক আছে, অস্থায়ী 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 টি স্টল বুক ফেয়ার মানে বইমেলায় ভাড়া দিয়েছে। বলছে দ্য ইনকাম ফ্রম দি স্টল উইল বি, এটা কি ধরনের ইনকাম? দশের অ্যান্সারটা কি হবে? হ্যাঁ বল, এটা কি ধরনের ইনকাম হবে? এটা কিন্তু আদার সোর্সের ইনকাম। According to Income Tax Act 1961, under Section 22, tax will be paid for the income of house property. তার মানে ট্যাক্স মানে কি? এই যে হাউস প্রপার্টিতে যে ট্যাক্স, আচ্ছা হাউস প্রপার্টিতে ট্যাক্স কি ট্যাক্স হয়? মিউনিসিপাল ট্যাক্স, আর মিউনিসিপাল ট্যাক্স কাকে পে করতে হবে? ওনার। তাহলে বুঝতেই পারলি, বাই দা ওনার হবে আনসার, অ্যান্সার হয় বাই দা ওনার, 11টাই হবে। তাহলে দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আর ইনক্লুডেড ইন গ্রস টোটাল ইনকাম, আচ্ছা, বাট ডিডাকশন অ্যালাউড দেয়ার আফটার। তো কি বলেছে? দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আর মানে ইনকাম হাউস প্রপার্টি গ্রস ইনকামের মধ্যে আসছে, বাট ডিডাকশন অ্যালাউড দেয়ার আফটার। বলছে ইনকাম ফ্রম লেন্ডিং, গোডাউন, ওয়ার হাউস, স্টোরেজ, এইসব বলেছে। তারপর ইনকাম ফ্রম ফার্ম হাউস, হাউস প্রপার্টি হেল্ড বাই চ্যারিটেবল পারপাস, প্রপার্টি ইনকাম অফ এনি ইউনিভার্সিটি অর আদার এডুকেশন ইনস্টিটিউশন। আচ্ছা তার আগে বলে দিই জিটিআই মানে কি? জিটিআই গ্রস টোটাল ইনকাম, জানিস গ্রস টোটাল ইনকাম কাকে বলে? 11-এ পড়েছিলি গ্রস টোটাল ইনকাম, মনে নেই হয়তো।
আমাদের ইনকামের কটা হেড আছে? 5টা হেড। 5টা হেড যোগ করলে তাকে বলে গ্রস টোটাল। তো গ্রস টোটাল ইনকামের মধ্যে হাউস প্রপার্টি আছে। তো বলছে দ্য ইনকাম অফ হাউস প্রপার্টি দিয়ে যে টাকা কামাবে সেটা জিটিআই এর মধ্যে আসবে, বাট ডিডাকশন হবে অ্যালাউড এইগুলো কোন জিনিসটার পর? বলছে বাট ডিডাকশন অ্যালাউ হবে এইগুলোর পর। তো বলছে ইনকাম ফ্রম দ্য লেটিং অফ গোডাউন অফ অর ওয়ার হাউস, গোডাউন বা ওয়ার হাউস, স্টোরেজ, প্রসেসিং আর ফেসিলিটিং দ্য মার্কেটিং অফ কমোডিটিস। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। এই অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার হবে। এই অ্যান্সারটা তোকে লিখতে হবে। ফার্স্টের অ্যান্সারটা চেষ্টা করবি। কস্ট ট্যাক্সের সাবজেক্টটা থাকবে না, এর এমসিকিউ গুলো তুই ইংলিশটা পড়া, বিশেষ করে ট্যাক্স ইংলিশে পড়ার চেষ্টা করবি, তাহলে বেশি ইজি হবে। ট্যাক্সের এমসিকিউ গুলো ইংলিশে বলে সুবিধা হবে বেশি, কারণ টার্ম গুলো যেহেতু তুই অঙ্ক করেছিস না, টার্ম গুলো বুঝতে সুবিধা হবে বেশি। তো এইগুলো যখন বাংলাগুলো দেখবি তো একটু সত্যি বুঝতে একটু অসুবিধা হবে, বাংলাগুলো পড়তে অসুবিধা হবে। 13 নম্বরটা কি বলছে? ইফ দ্য হাউস ইজ সিচুয়েটেড আউটসাইড ইন্ডিয়া, বলছে বাড়িটা যদি ভারতবর্ষের বাইরে হয়, বাট রেন্ট রিসিভড ইন ইন্ডিয়া। এটা ওই 11-এ ইনসিডেন্স অফ ট্যাক্স পড়েছিল, রেসিডেন্ট এটার সঙ্গে ওর সঙ্গে মিল আছে। বলছে হাউসটা কোথায় আছে? হাউসটা ভারতবর্ষের বাইরে, তো বাংলাদেশে আছে বাড়িটা, বাট রেন্ট রিসিভ, ধর তোর বাড়িতে, তোর বাংলাদেশে একটা বাড়ি আছে, ওখানে বাড়িটা ভাড়া দিয়ে ভারতে চলে এসেছিস, ভারতে থাকিস, ভারত চাকরি বাকরি করিস, তাহলে তুই কি প্রতি মাসে যে ভাড়া আনতে তুই বাংলাদেশে যাবি? তাহলে কি বলবি? আমি ভারতে আছি, আমাকে টাকা পাঠিয়ে দাও, অনলাইন করে দাও টাকা, ঠিক আছে তো? দেন ইট ইজ ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ, তাহলে কি হচ্ছে? মানে তোর বলছি এটাকে কি বলা হয়? অ্যাক্রু কোথায় হচ্ছে? অ্যাক্রু হচ্ছে আউটসাইড, কিন্তু রিসিভড ইন ইন্ডিয়া। অ্যাক্রু হচ্ছে ভারতের বাইরে, কিন্তু রিসিভ হচ্ছে কোথায়? ভারতে। তাহলে এটা কার জন্য ট্যাক্সেবল? রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট, নন রেসিডেন্ট, ঠিক আছে? রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। তো চারটের মধ্যে অ্যান্সারটা কি হবে বলতে হবে। তো দেখ এখানটা কি বলছে ভালো করে বুঝতে হবে। আমি আবার বলছি, বাড়িটা কোথায় আছে? ভারতের বাইরে, মানে ওখান থেকে টাকা কামানো হচ্ছে, আর রিসিভ হচ্ছে কোথায়? ভারতে। তো ইট ইজ ট্যাক্সেবল, কার হাতে ট্যাক্সেবল হবে? রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট, নন রেসিডেন্ট। অ্যান্সারটা কি হবে জানিস তো? মানে অ্যাকচুয়ালি ভালো করে ভাবা যায় তাদের কতটা মনে যায় না। ইন্সিডেন্স অফ ট্যাক্সের নিয়ম ছিল যদি ইন্ডিয়ান ইনকাম হয় তাহলে সবাইকে ট্যাক্স। ইন্ডিয়ান, এটা কি ধরনের ইনকাম? ইন্ডিয়ান ইনকাম, তাই না? ইন্ডিয়ান ইনকাম না, কারণ দেখ রিসিভড হয়েছে ভারতে আর অ্যাক্রু হয়েছে ভারতের বাইরে। আমি কি বলেছিলাম? দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা যদি ভারতে ঘটে তখন তাকে বলা হয় ইন্ডিয়ান ইনকাম। তাই একটা ঘটনা ভারতে ঘটেইছে, ইন্ডিয়ান ইনকাম সবাইকে ট্যাক্স দিতে হবে। তার মানে কি অ্যান্সার হবে রেসিডেন্ট নন রেসিডেন্ট? এটা তো হতে তার আগে লিখিস না, এটা তো হবে অ্যান্সার। বি, এটাও ঠিক লাগছে, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট, তিনটেই ঠিক, এ বি সি। তাহলে নিশ্চয়ই ডিটটা লেখা উচিত ছিল কি অল অফ দিস, তাহলে এটা লিখতাম অল অফ দিস, কিন্তু অল অফ দিস তো বলেনি। ওরা কি বলছে? রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, তাহলে এটাই লিখ। রেসিডেন্ট, ভালো করে বলছি, রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। এই রেসিডেন্ট আর নন রেসিডেন্ট বলা মানে কিন্তু এবিসি কভার হচ্ছে। দেখ রেসিডেন্ট মানে কি? রেসিডেন্ট, তারপরের পয়েন্টটা কি লেখা ছিল? দেখ প্রথম পয়েন্টে লেখা ছিল রেসিডেন্ট নন রেসিডেন্ট, ঠিক আছে। তারপর লেখা ছিল রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। আচ্ছা রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট, তাহলে রেসিডেন্ট তো হতেই হবে, রেসিডেন্ট তো হচ্ছে। আর তারপরে কি লেখা? নন রেসিডেন্ট। তাই এই লাস্টের পয়েন্টটা হচ্ছে 14টা কি বলেছে? বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ ইজ নট ট্যাক্সেবল আন্ডার দ্য হেড অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ ইজ নট ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম হাউস প্রপার্টি। তুই বল, তুই বাড়ি ভাড়া দিয়েছিস, সেখান থেকে যদি টাকা কামাস সেটা হাউস প্রপার্টিতে আসবে না? বসে আসবে। দ্য হাউস হুইচ ইজ ইউজড বাই দ্য ওনার ফর রেসিডেন্সিয়াল পারপাস, ঠিক আছে, এখান থেকে তো কোনো ইনকামের পর প্রশ্নই উঠছে না। তো বলছে দ্য হাউস ইজ লেট আউট টু অ্যাসেস হিজ বিজনেস এমপ্লয় হুইচ ইজ নেসেসারি ইন বিজনেস পারপাস, আর হাউস প্রপার্টি ইনকাম অফ আ রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। তাহলে এর কারেক্ট অ্যান্সারটা কি হবে? কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নে। বলছে হাউস প্রপার্টি থেকে তো ইনকাম তো হচ্ছে, হাউস প্রপার্টি থেকে ইনকাম তো হচ্ছে, বাট সেটা হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে না। বাড়ি মানে তোর বাড়ি থেকে আয় হচ্ছে, আয়টা বাড়ি থেকে হচ্ছে, কিন্তু তুই হাউস প্রপার্টি থেকে এটা ট্যাক্সেবল দেখাতে পারবি না। প্রথম পয়েন্ট বলেছে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া দিয়েছিস, বাড়ি ভাড়া থেকে যে ইনকাম হচ্ছে তো হাউস প্রপার্টি ট্যাক্সেবল। তারপর তোর যে বাড়ি আছে, তোর নিজস্ব বসবাসের বাড়ি, আর তোর নিজস্ব বসবাসের বাড়ি থেকে তো কোনো ইনকামই হয় না, তাহলে ইনকাম হলো কি করে? তাহলে এ বি তো হলোই না। আজকে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে বসবাস করছি, যেই বাড়িতে আমি বসবাস করি সেখান থেকে কোনো ইনকামের তো জায়গাই নেই। এখানে বলছে দ্য হাউস হুইচ ইজ ইউজড
বাই দ্য ওনার ফর রেসিডেন্সিয়াল পারপাস। আরে আজকে আমি একটা বাড়ি তৈরি করে সেই বাড়িতে বসবাস করছি, আর কোনো কাজ করি না, বসবাস করি, সেখানে তো ইনকামই হবে না, এটাও হলো না। 3 নম্বর, হাউস ইজ লেট আউট টু দ্য অ্যাসেসিস বিজনেস। ঠিক আছে তো, আজকে আমার একটা বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়েছি কাকে? আমার বিজনেসের এমপ্লয়ীদের ভাড়া দিয়েছি, হুইচ ইজ নেসেসারি ফর বিজনেস পারপাস। তো বলছি এটা তো বাড়ি থেকে ইনকাম হচ্ছে, তাই তো, বাড়ির মধ্যে থেকে ইনকাম হচ্ছে, বাড়িতে ইনকাম হচ্ছে, কিন্তু এটা হাউস প্রপার্টি ট্যাক্সেবল না। আর একটা পয়েন্ট বলেছে, এখানে কি বলেছে? হাউস প্রপার্টি ইনকাম অফ আর রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। দেখ আমি একটা নোট লিখেছিলাম, আমি একটা পয়েন্ট বলছিলাম যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে বাড়ি থেকে তো ইনকাম হচ্ছে, তাই না, বাড়ি থেকে তো ইনকাম হচ্ছে, কিন্তু হাউস প্রপার্টি ট্যাক্সেবল নয়, হাউস প্রপার্টি ট্যাক্স দিতে হবে না, ট্যাক্সেবল নয়। এখানে ভালো করে কোশ্চেনটা পড়, ভালো করে কোশ্চেনটা পড়, কি বলেছে? বলছে হাউস প্রপার্টি ইনকাম, বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ ইজ নট ট্যাক্সেবল, মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ট্যাক্সেবল নয়, অর্থাৎ এক্সেম্পটেড। এই অ্যান্সারটা হবে হাউস প্রপার্টি ইনকাম অফ আ রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। বলেছি কত নম্বর পেজে দেখ অ্যান্সারটা লেখা আছে, এই অ্যান্সারটাই লেখা আছে, বড় কোর্সের থিওরিতে লেখা আছে, কিন্তু ওটাই বলছিলাম। এই দেখ কত নম্বর পেজ এটা, 156 পেজ। কি লেখা ছিল? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টিতে ইনকাম হচ্ছে কিন্তু ট্যাক্সেবল নয়। কি পয়েন্ট দেখ এখানে লেখা আছে, দেখ পয়েন্টটা, কত নম্বর পয়েন্টটা পড়তে বলছি তোকে, দেখ। তোমার তো বললাম এই দেখ 6 নম্বর পয়েন্টটা পড়, 6 নম্বর পয়েন্টটা কি বলছে? প্রপার্টি ইনকাম, বাড়ি থেকে তো ইনকাম হচ্ছে, আবার রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। কারেক্ট অ্যান্সার পেয়েছিস? এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ ইজ নট ট্যাক্সেবল, হুইচ ইজ নট ট্যাক্সেবল। তাহলে কোশ্চেনটা কি জানতে চাইছিল তোর কাছে? বলছে ইনকাম বা হাউস প্রপার্টি থেকে ইনকাম হচ্ছে বাট ট্যাক্সেবল নয়, বাড়ি থেকেই ইনকাম হচ্ছে কিন্তু ট্যাক্সেবল নয়, এটা তোকে জানতে চাইছে। তাহলে কোন অ্যান্সারে বুঝতে পারলি কোন অ্যান্সারটা হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আমাকে বল কত নম্বর পেজ চলছিল? কত নম্বর কোশ্চেন ছিল? হ্যাঁ 14 নম্বর বুঝলি, লাস্ট অ্যান্সারটা হবে। এবার বলছে এবার তোর কোশ্চেন গুলো পড়তে ভালো লাগে, তোর কত থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, এবার অঙ্কে আসছে। দেখ গ্রস অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা তোরা আমাকে বল লেট আউট বাড়ির গ্যাপ কি করে বের করতে, গ্যাপ মনে পড়ে, গ্যাপ কি করে বের করতে, অ্যান্সার বলতে হবে, তুই বল না গ্যাপ কি করে বের করতে। তোর প্রথম দি ভাব, কেন তুই যেইভাবে বলছিস সেই অপশন এখানে নাও থাকতে পারে, গ্যাপ কি করে বের করতে হবে? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেটের মধ্যে যেটা বড় আর স্ট্যান্ডার্ড যেটা ছোট, ঠিক আছে। আর তারপর কি করতে হবে? অ্যানুয়াল রেট, ওই দুটোর মধ্যে যেটা বড়। এখানে অপশন কি কি দিয়েছে তুই বুঝতে পারবি। কি বলে প্রথম পয়েন্টটা? অ্যাকচুয়াল রেন্ট রিসিপ্ট, ঠিক আছে। গ্রস মিউনিসিপাল, ঠিক আছে। ফেয়ার রেট, ওরা কি বলেছে ভালো করে পড়, ডি নম্বর পয়েন্টটাই অ্যান্সার হবে। দেখ কি বলেছে, হুইচ এভার ইজ হায়ার, এ বি সি। বোঝ ব্যাপারটা, এ বি সির মধ্যে হায়ার, আমরা কি করতাম এ বি সি, এটা পরে পর বি আর সি, বি আর সির মধ্যে বড় কোনটা? গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট, দুটোর মধ্যে এটা বড়, তার সাথে আচ্ছা দুটোর মধ্যে এটা বড়, স্ট্যান্ডার্ড রেন্ট তো অঙ্কে দেয়, এই যে অপশনে স্ট্যান্ডার্ড রেন্ট দিয়েছে তাই দেয়নি তো, তাহলে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটাই তো হবে স্টেপ 1, আর স্টেপ 2 কি ছিল? রেন্ট রিসিভ। তাহলে দুটোর মধ্যে এটা বড়, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এবিসির মধ্যে বড় না? বল বুঝেছিস কি? ওই সেটা খুব কমন কথা, এই কোশ্চেনে পরীক্ষায় দেয় নাকি, বুঝতে পারিস সেটা? বুঝতে পারছিস কি বললাম? এটা মাথায় রাখতে হবে তো। তাহলে কারেক্ট অ্যান্সার হবে হুইচ এভার ইজ হায়ার, ডি হবে। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিডাক্টেবল ফ্রম নেট অ্যানুয়াল ভ্যালু। এইমাত্র করলি লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে, কিছুক্ষণ আগে এতগুলো অঙ্ক করলি লেট আউট বাড়ির ক্ষেত্রে, লেট আউট বাড়ির ক্ষেত্রে যে ডিডাকশন পেতি, কি কি ডিডাকশন পেতি বলতে পারবি? স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারন্যাশনাল লোন, দেখ আছে অপশন, এই দেখ সি হবে বোথ। এইগুলো দেখ কত এমসিকিউ, দেখ এখানে এমসিকিউ করতে কত ইজি লাগছে, এইগুলো সব অঙ্কের এমসিকিউ হবে, এবার যা হবে সব অঙ্কের এমসিকিউ। 17 নম্বরটা কি বলেছে? ইন কেস অফ লেট আউট প্রপার্টি স্ট্যান্ডার্ড ডিডাকশন, ভালো করে শুনবি আর পড়বি না, অপশন দেখবি না, অপশন না দেখে বল, আমি জিজ্ঞাসা করছি লেট আউট বাড়ি করতাম, লেট আউট বাড়ির ক্ষেত্রে ডিডাকশনে আনলে স্ট্যান্ডার্ড ডিডাকশন হতো, স্ট্যান্ডার্ড করে ক্যালকুলেট করতে, কার উপর ক্যালকুলেট করতে? নেটের উপর। কোন নেট? নেট মিউনিসিপাল ভ্যালুর উপর।
নেট অ্যানুয়াল হলো 30%। ব্যাস, এই যে অপশন বললি, এবার তুই অপশনটা দেখ কোন অপশনটা দিয়েছে, বুঝিস তো? তাহলে তুই দেখলি অঙ্ক করার বেনিফিট গুলো কোথায় আছে। এবার দেখ এমসি গুলো ভালো করে নিজে বলতে পারবি। আরে প্রথম দিকে কয়েকটা এমসিকিউ থিওরিটিক্যাল এমসিকিউ, যে থিওরি গুলো পড়া হয়ে গেলে তুই এমনি ওই এমসি গুলো করে ফেলতে পারবি। 18 নম্বরটা কি বলেছে? এই তো একদম সোজা কোশ্চেন দিব, যে স্ট্যান্ডার্ড ডিডাকশন হাউস প্রপার্টি, যে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যেত না, হাউস প্রপার্টিতে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যেত, সেটা কত নম্বর ধারায় বলা আছে? 24। তারপর বলেছে ইফ আ হাউস ইজ সাবলেট বাই দ্য এসএসসি। সাবলেট বুঝিয়েছিলাম, মনে আছে সাবলেট কাকে বলে? বলেছিলাম সাবলেট, মনে আছে? আজকে ধর আমি কারোর বাড়ি ভাড়া নিলাম, আমি থাকলাম না সেই বাড়িতে, না থেকে আমি অন্য কাউকে ভাড়া দিলাম, এটাকে বলা হয় সাবলেট। সাবলেট কোন হেডে আসে বলেছিলাম? আদার্স সোর্সে। সাবলেট আদার্স সোর্সে আসে। দেখ কোশ্চেন, আমি এখনো কোশ্চেন পড়িনি, আমি শুধু সাবলেট দেখেছি, আর কিছু কোশ্চেন পড়িনি। বলছে ইনকাম, ইফ আ হাউস ইজ সাবলেট বাই দ্য এসএসসি দেন দ্য ইনকাম ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড আদার্স সোর্স। এই কোশ্চেনটা আবার আদার্স সোর্সেও পাবে, এই কোশ্চেন আদার্স সোর্সেও এই কোশ্চেনটা পাবে। বলছে ইফ দ্য ওনার ইউজেস হিজ হাউস, মানে বাড়ির মালিক যদি তার বাড়িটা ইউজ করে কি করতে, নিজে বসবাস করার জন্য, মানে ওন রেসিডেন্সিয়াল পারপাস, সেক্ষেত্রে অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, বাড়ির অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু কত হয় বল? আরে কিছুক্ষণ আগে অঙ্ক করলি তো, বারবার জিজ্ঞাসা করলাম, আজকে তুই যেই বাড়িটা বসবাস করবি সেই বাড়ির অ্যানুয়াল ভ্যালু কত হয়? নীল হয়। নীল হয়। দেখ এত টাইম লাগছে, এত ভাবতে হচ্ছে, এটা সবচেয়ে বড় জিনিস। ভাবতে হবে কেন? আরে ভাই লিখলাম তো, নেট অ্যানুয়াল হলো নীল হয়। সেলফ অকুপাইড বাড়ি দিলে কি কথা দিয়ে শুরু হয়? নেট অ্যানুয়াল নীল হয়। তার বলছে কি হোয়েন অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু উইল বি নেগেটিভ। বলছে কখন অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু নেগেটিভ হতে পারে? বলছে অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু কি কখন নেগেটিভ হতে পারে? আমার কথা শোন, আমার কথা শোন, কি বললাম? অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, আচ্ছা এখন বলে স্যার অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু কোনটা? ওই তোরা ন্যাভ লিখতি, ন্যাভেরই আর একটা নাম অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, ন্যাভ, ন্যাভেরই অ্যানুয়াল ভ্যালু। তাহলে ন্যাভ সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কি দিয়ে শুরু হয়? নীল। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে নীল নেগেটিভ হবে না। কি বললাম? এই কথা কি বললাম? কোন বাড়ির ক্ষেত্রে নেগেটিভ হবে না? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে নেগেটিভ হবে না, কিন্তু লেট আউট বাড়ির ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। স্যার কখন নেগেটিভ হয় লেট আউট বাড়ির ক্ষেত্রে? আচ্ছা আমি তোকে একটু দেখাই, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। লেট আউট বাড়ি করেছিস তো? লেট আউট বাড়ি কি করতি বল? প্রথমে কি করতি? ধর মনে কর গ্যাপ বেরিয়ে গেছে, গ্যাপ, গ্যাপ থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিতে হয় কিনা? বাদ দিলে কি হতো? নেয়া, ধর অঙ্কে ধর গ্যাপ আছে 10 টাকা, সাপোজ গ্যাপ 10 টাকা আছে, সাপোজ আমি একটা একটা এক্সাম্পল দিই, গ্যাপ আছে 10 টাকা আর মিউনিসিপাল ট্যাক্স আছে ধর 11 টাকা, নেগেটিভ হবে কি হবে? তাহলে কোন বাড়ির ক্ষেত্রে নেগেটিভ হতে পারে? বুঝতে পারলি তো? লেট আউট বাড়ির ক্ষেত্রে নেগেটিভ হতো। সেলফে কেন না হলে শুরুই হবে নেই থেকে, তাহলে নেগেটিভ হবে লেট আউট বাড়ির ক্ষেত্রে। তাহলে কখন নেগেটিভ হতে পারে? যদি গ্যাপের চেয়ে যদি মিউনিসিপাল ট্যাক্স বেশি। আমি জানি না অপশন কি দিয়েছে, কি অপশন দিয়েছে দেখেন কি বলেছে। হোয়েন মিউনিসিপাল ট্যাক্স ইজ মোর দ্যান অ্যানুয়াল ভ্যালু। ব্যাস হয়ে গেল, অ্যান্সার পেয়ে গেছিস। তাহলে হোয়েন মিউনিসিপাল ট্যাক্স ইজ নট মেনশন নান অফ দিস। আর প্রথমটা বলছে ইন্টারন্যাশনাল লোন। ভাই ন্যাভের সঙ্গে ইন্টারন্যাশনাল লোনের তো কোনো সম্পর্কই পাচ্ছি না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? হোয়েন মিউনিসিপাল ট্যাক্স ইজ মোর দ্যান অ্যানুয়াল ভ্যালু। 21টা হবে বি। বোঝা গেল কি রে? অ্যান্সারটা বুঝতে পেরেছিস তো? তাহলে আগে কি করলাম দেখ, আগে আমি জিনিসটা দেখালাম অঙ্কের মাধ্যমে, তারপর তুই বুঝতে পারলি ব্যাপারটা। 22 হোয়েন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইজ ইউজড বাই দ্য ওনার। আজকে তুই বাড়ির মালিক, বাড়িটা ইউজ করছিস রেসিডেন্সিয়াল পারপাস, উইল বি নেগেটিভ। আবার বলছি হোয়েন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইজ ইউজড বাই দ্য ওনার ফর রেসিডেন্সিয়াল পারপাস উইল বি নেগেটিভ। হোয়েন মিউনিসিপাল ট্যাক্স, হোয়েন মিউনিসিপাল ট্যাক্স of the property is more, when repair charges of the property is more, when international loan is taken for building purpose is paid or payable during the previous year, when municipal value is more. কি হতে পারে অ্যান্সারটা? ও বললো সি। তোরা এতগুলো অঙ্ক করলি, মনে পড়ে? তোরা একটু ইমাজিন কর, সেলফ অকুপাইড বাড়ি করেছিলি, সেলফ অকুপাইড শুরু করেছিলি কি নীল থেকে? নীল, তার থেকে কি মাইনাস হলো? একটা ইন্টারন্যাশনাল লোন। তা নীল থেকে ইন্টারন্যাশনাল লোন মাইনাস করলে কি হতো? নেগেটিভ হতো, মনে পড়ে তো? আরে নীল থেকে তুই যা বাদ দিবি, নীল থেকে কিছু বাদ দিলে কি হয়? নেগেটিভ হয় তো। অঙ্ক করলি তো, লাস্ট কতগুলো অঙ্ক করলি সেলফ অকুপাইড বাড়ি? সেলফ অকুপাইড কি হচ্ছিল অ্যান্সার? আচ্ছা সেলফ অকুপাইড বাড়ি অ্যান্সার কি বেরোচ্ছে? সব নেগেটিভ বেরোচ্ছিল, দেখেছিস তো? ইন্টারেস্ট থাকলে নেগেটিভ। তাহলে এখানে পয়েন্ট কি বলছে? হোয়েন ইন্টারন্যাশনাল লোন হুইচ ইজ টেকেন অফ বিল্ডিং পারপাস ইজ পেড অর পেবেল ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, সি হবে অ্যান্সার। তাহলে তোর অঙ্ক যত ভালো করতে পারবি, তোর এমসিকিউ ইজিলি হয়ে যাবে। এমসিকিউ করো, এমসিকিউ যেন আলাদা সময় নষ্ট করতে হবে না।
অঙ্ক ভালো করে করতে হবে। দেখ পরেরটাতে 23 এর অঙ্কটা কি বলছে? মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে কত? 50,000 টাকা। ফেয়ার রেন্ট বলে 40। বল 50 আর 40 এর মধ্যে বড় কোনটা? 50। স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 45। ছোট কোনটা? 45। হয়ে গেল 45। তোর হাতে বেরোলো 45। ধর এই বাঁ হাতে 45, এবার ডান হাত। ডান হাত বলেছে 3,000 টাকা করে প্রতি মাসে ভাড়া, মানে 36,000। তাহলে 45 আর 36 এর মধ্যে বড় কোনটা? 45। তাহলে অ্যান্সার হবে 45। বুঝেছিস তো গ্যাপ? তো জানিস সেটা গ্যাপ বের করা কোনো ব্যাপার না। নেক্সট বলেছে 24 এরটা। মিস্টার অরুণ রয় হ্যাজ আ হাউস প্রপার্টি ইন মুম্বাই। অরুণ রায়ের একটা বাড়ি আছে। কোথায় বাড়িটা আছে বল? মুম্বাইতে বাড়ি আছে। আর মুম্বাই মানে মেট্রো সিটি। আর মেট্রো সিটিতে বাড়ি থাকলে কি করতে হয়? গ্রস মিউনিসিপাল ভ্যালু। তো আমার অঙ্কে বলে দিয়েছে কত? গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্যাপ বলে দিয়েছে 50,000 টাকা। কি বলেছে? গ্যাপ। গ্যাপ বলেছে 50,000 টাকা। মিউনিসিপাল ভ্যালু বলেছে 40,000 টাকা। মিস্টার রয় পে করেছে মিউনিসিপাল ট্যাক্স 5,000 টাকা। কবে মিউনিসিপাল ট্যাক্স পে করেছে দেখ 5,000 টাকা? 16ই এপ্রিল 2020। 16ই এপ্রিল 2020-তে 5,000 টাকা মিউনিসিপাল ট্যাক্স পে করেছে। হাউ মাচ নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021? তাই তো? তো 2021 আমি এখানে দেখ, এটা অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের কত এখন চলছে বল? অ্যাসেসমেন্ট কত চলছে বল? 24-25। তাহলে আমি এখানে এই 24-25 লিখি। আর এটা 4 বছর পর, মানে এটা 24। মিউনিসিপাল ট্যাক্স পে করে 24 সালে। তা 16ই এপ্রিল 20-তে ট্যাক্স পে করেছে। 16ই এপ্রিল তুই কবে ট্যাক্স পে করেছিস বল? 16ই এপ্রিল 2024-এ পে করেছিস। তা 16ই এপ্রিল 2024 মানে কোন প্রিভিয়াস ইয়ার জানিস? 24-25। আমি এখানে লিখে লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তোকে বের করতে কি বলেছিল বলতো? ন্যাপ। ন্যাপ, এই তো ন্যাপটা লেখা আছে। ন্যাপ বের করার ফর্মুলা কি? গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দেবো। বল গ্রস অ্যানুয়াল ভ্যালু কোশ্চেনে কত বলেছিল? বল কোশ্চেনে কত বলেছিল? 50,000 টাকা। আর মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল অঙ্কে? এটা কত নম্বর কোশ্চেনটা করছি? 24। আচ্ছা, কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? মিউনিসিপাল ট্যাক্স 5,000 টাকা দিয়েছিল। বলতো ডেটটা কবে বলেছে? কবে পেমেন্ট করেছে বললাম? 16ই এপ্রিল 2024 বললাম তো, তাই তো? 16/4/24। এই 16/4/24 মানে কোন বছর জানিস? 24-25। কোন বছর? 24-25। তাহলে তুই মিউনিসিপাল ট্যাক্স 5,000 টাকা দিস কোন বছর? 24-25। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24। তাহলে 23-24-এ কোনো মিউনিসিপাল ট্যাক্স বলেছে কোশ্চেনে? তাহলে এখানে কত লিখবি? নীল। অ্যান্সার কত হওয়া উচিত? 50। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হয়নি? সেটা কি সুন্দর কোশ্চেন দিয়েছে, হেভি কোশ্চেন দিয়েছিল এটা। অনেকে না বুঝে 50 থেকে 5 বাদ দিয়ে 45 করে দেয়। তার হবে অ্যান্সার। কারণ তুই মিউনিসিপাল ট্যাক্স কোন তারিখে পেমেন্ট করেছিস বল না? 16/4/24। আমাদের প্রিভিয়াস ইয়ার কত জানিস তো? প্রিভিয়াস ইয়ার দেখ এদিকটা। প্রিভিয়াস ইয়ার কত? এটা 1/4/23 থেকে 31/3/24। তুই কি এই সময় পেমেন্ট করেছিস? তার পরে পেমেন্ট করিস। পরে পেমেন্ট করলে পরের বছর ছাড় পাবি। এবার তো ছাড় পাবি না। ট্রিকি কোশ্চেন দিয়েছেন। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি হবে? অ্যান্সার 50,000 টাকা। সুন্দর কোশ্চেন দিয়েছে। পরীক্ষায় কোশ্চেন করলে এরকমই কোশ্চেন করতে হয়। খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন এগুলো। 50,000 টাকা হলো অ্যান্সার। তারপর কি বলেছে দেখ, 25 টা। মোহাম্মদ হাবিব হ্যাজ আ হাউস প্রপার্টি ইন কলকাতা। কলকাতায় বাড়ি আছে। দ্য হাউস ইজ কনসিস্ট টু ফ্ল্যাট। ওই বাড়িতে দুটো ফ্ল্যাট আছে এবং দুটো ফ্ল্যাটই ইকুয়াল সাইজ। একটা ফ্ল্যাট ভাড়া দিচ্ছি আর একটা ফ্ল্যাট নিজে বসবাস করছি। মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে কত? 5,000 টাকা। মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? 5,000 টাকা। যার মধ্যে 1,000 টাকা বাড়ির মালিক ভাড়াটিয়া দিয়েছে, তাহলে 4,000 টাকা মালিক দিয়েছে। হাউ মাচ দ্য মিউনিসিপাল ট্যাক্স ডিডাক্টেড? ঠিক আছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু। বল দেখি আনসার কে বলতে পারো? বল এর আনসারটা বল কত হবে, তারপরে বলছি। এ দেখ, তোকে ছোট করে এখানে এঁকে দিচ্ছি। একটা বাড়ি, কটা বাড়ি আছে? একটা বাড়ি, তাই তো? একটাই বাড়ি তো? তো একটা বাড়িতে কটা ফ্ল্যাট আছে বল? দুটো ফ্ল্যাট, এবং দুটো ফ্ল্যাট সমান সাইজ। ধর প্রথমটা ধর ভাড়া দিচ্ছি, লেট আউট। তারপরটা কি করছে? সেলফ হবে, নিজে বসবাস করছে। মিউনিসিপাল ট্যাক্স কোন বাড়িতে হয়? লেট আউটে হয় না সেলফ হবে? লেট আউটে হয়। তোর মিউনিসিপাল ট্যাক্স কত টাকা দিয়েছে কোশ্চেনে? 5,000 টাকা। জানিস 5,000 টাকা পুরো বাড়ির মিউনিসিপাল ট্যাক্স 5,000 টাকা। তা পুরো বাড়ি যদি 5,000 টাকা হয়, তাহলে লেট আউটে 2,500 টাকা আর সেলফে 2,500 টাকা। হোক বা না হোক, হিসাব তো তাই বলে। ওই বাড়িও 2,500, এইবারও 2,500। ঠিক আছে? এইবার এইবার তার মধ্যে, আচ্ছা আমি আরো একটু করি। 5,000 টাকার মধ্যে ভাড়াটি 1,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে রইল কত মিউনিসিপাল ট্যাক্স? 4,000 টাকা। 4,000 টাকার মধ্যে এটা 2,000, এটা 2,000। তাহলে আমার মিউনিসিপাল ট্যাক্স কোন বাড়ির হবে? শুধুমাত্র লেট আউট। লেট আউট বাড়ি মিউনিসিপাল ট্যাক্স কত দেখতে পাচ্ছি? 2,000 টাকা। তাহলে কারেক্ট অ্যান্সার কত হওয়া উচিত? বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে তোরা কি করতি এটা ভালো করে দেখে নে। আমি 25,000 বলে দিলাম, 2,000 টাকা।
আচ্ছা, একটু ছোট্ট একটা মিস্টেক হয়েছে, আগেই ঠিক করেছিলাম। এখানে একটু শুনে নেই। এটা লেটে কত হলো? 2,500 টাকা। আর সেলফে কত হলো? এটা বের করেছিলাম তো? এবার ভাড়াটিয়া কত টাকা দিয়েছিল? 1,000 টাকা। আচ্ছা, ভাড়াটিয়া কি সেলফ ওই বাড়ির জন্য মিউনিসিপাল ট্যাক্স দেবে? ও তো ভাড়া বাড়ির জন্যই দেবে। তা 2,500 থেকে 1,000 বাদ। ওটা মিস্টেক হয়েছিল। 2,500 থেকে 1,000 বাদ দিলে কত হয়? 1,500 টাকা। কারেক্ট অ্যান্সার 1,500 টাকা। এটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে। এইগুলো এমসিকিউ বোঝার আছে, না? এটা তো বোঝার ছিল। এর এর এই টাইপের তো অঙ্ক পাসনি তুই। এটা তো বোঝার ছিল এমসিকিউটা। 26 টা কি বলছে? শ্রী রবীন ভট্টাচার্য ইজ দ্য ওনার অফ এ হাউস প্রপার্টি ইন দিল্লি। দিল্লিতে ও একটা বাড়ির মালিক। ঠিক আছে, মেট্রো সিটি। গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে কত? 48,000 টাকা। ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স দেখেছিস তো? 8% বলে দিয়েছে। বাহ, সুন্দর জিনিস দিয়েছে। ঠিক আছে তো? মিউনিসিপাল ট্যাক্স বলে 10% বলছে। বলছে বলো মিউনিসিপাল ট্যাক্স কত হবে? এটা করে দেখাই। আমাকে একটু ডিজিট গুলো বলবি, হ্যাঁ? কি কি বলেছে অঙ্কে বল। ওরা তোকে গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে। কত টাকা বলেছে গ্রস অ্যানুয়াল ভ্যালু? হ্যাঁ, 48,000 বলছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? কত পার্সেন্ট? 8%। আর ওয়াটার অ্যান্ড সিভারেজ ট্যাক্স কত বলেছে? হ্যাঁ, Water cement is 8% and municipal 10%. আচ্ছা, এটা 10% বলেছে আর এটা 8% বলেছে। ঠিক আছে তো? কোশ্চেন নাম্বারটা লিখে দিই। কত নম্বর কোশ্চেন এটা? কত নম্বর কোশ্চেন ছিল বল? 26। আচ্ছা দেখ, আমি বলছি অ্যান্সারটা এখানে না। ওখানে কোশ্চেন তো লেখা আছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। অ্যাকচুয়ালি আছে, কোশ্চেনটা তো গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে। অ্যাকচুয়ালি গ্রস অ্যানুয়াল ভ্যালু দিয়ে কোনো কাজ করা যাবে না। তুই বল মিউনিসিপাল ট্যাক্স বের করতে গেলে কি লাভ? নিজে তোর ভাব না, তুই নিজে ভাব যে কোশ্চেন ঠিক আছে না ভুল আছে। নিজে ভাব, তোর মিউনিসিপাল ট্যাক্স বের করতে গেলে কি লাগে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। মানে মিউনিসিপাল ভ্যালু লাগে। ট্যাক্স বের করতে গেলে ট্যাক্স কার উপর ক্যালকুলেট? ভ্যালুর উপর ক্যালকুলেট করি। তাহলে এটাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু হওয়া উচিত নাকি গ্রস মিউনিসিপাল ভ্যালু হওয়া উচিত? এটা গ্রস মিউনিসিপাল ভ্যালু ছিল। কোশ্চেনটা একটু ভুল লেখা হচ্ছে। ঠিক আছে, এটা গ্রস মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু তো পারবি কত? তাহলে কি করে করতাম মনে পড়ে তো? দেখ, আমি একটা অঙ্ক করেছিলাম। গ্রস মিউনিসিপাল ভ্যালু কত ছিল? 48,000 টাকা, একই না? তার থেকে কি মাইনাস করতো মনে পড়ছে? 10% ফিক্স ছিল। তাহলে 48,000 থেকে 10% বাদ দিলে কত হবে? 4,800। বাদ দিয়ে কত হচ্ছে বল? 48,000 থেকে 4,800 বাদ দেন। 43,200। 43,800। তারপর কি করতাম? ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স মনে পড়ছে তো? কত? 8% বলেছে। কি করতাম? 43,800 ইন্টু 8/108 মনে পড়ছে তো? 48,000 মাইনাস 4,800, 43,200 হচ্ছে। ইন্টু 8/108 করে দেখ কত হচ্ছে? 8/108, 3,200। 43,200 থেকে 3,200 বাদ দিলে কত হয়? 40,000। এটাকে তো বলে নেট। নেট মিউনিসিপাল ভ্যালু। আর মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? নেটের উপর চার্জ হয়। তাহলে এই 40,000 টাকার উপর কত পার্সেন্ট ছিল অঙ্ক বল? মিউনিসিপাল ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল কোশ্চেন বল? হ্যাঁ, 10%। তাহলে অ্যান্সার কত হবে? 4,000 টাকা। এসে বুঝতে পারলি? তাহলে এবার তো কত সুন্দর ইজিলি করা গেল। কোশ্চেনটা গন্ডগোল ছিল। তাহলে অ্যান্সার হবে 4,000 টাকা। বুঝেছিস ব্যাপারটা কি বললাম? আর এই অঙ্কটা, এটা বলি না স্যার একটু টুকবো, একটু দিন না। আরে ভাই কি টুকবি? এটা এই অঙ্কটা কতবার করানো অঙ্ক? করাইনি এটা? এই অঙ্কটাতে করানো ছিল। পুরো এই অঙ্কটাতে করানো ছিল। এই অঙ্কটা এই উদাহরণটা দিয়ে করানো ছিল। 4,000 টাকা। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি? তাহলে অ্যান্সার কত হবে? 4,000 টাকা। তাহলে এটা গ্রস মিউনিসিপাল ভ্যালু হবে। নেক্সট। আচ্ছা, আসছে 27টা। বলছে অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু একটা নাম কি বলেছিলাম? ন্যাভ। ন্যাভ। ন্যাপ বলেছে কত? কিছুক্ষণ আগে একটা অঙ্ক, লাস্ট একটা অঙ্ক করছিলি মনে পড়ছে তো? বারবার করে জিজ্ঞাসা করছিলি, অ্যান্সার এটা বলো -40,000। ওরকমই অঙ্ক দিয়েছে। ন্যাপ বলেছে কত বল? 90,000 টাকা। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হবে? তুই বল না। ন্যাপ বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন কত পার্সেন্ট পাওয়া যায়? 30%। তাহলে 90 আর 30% করলে কত হয়? 27,000 টাকা। 90 আর 30% কত? 3 9 27, 27,000 টাকা।
তাহলে বলছে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হবে? 27,000 টাকা। হয়ে গেল অ্যান্সার। বুঝে গেল তো? 28 টা কি বলেছে? মিস্টার ব্রাউন টুক লোন 1 লাখ টাকা। মিস্টার ব্রাউন লোন নিয়েছে 1 লাখ টাকা কোথা থেকে? ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নিয়েছে। ঠিক আছে? লোনের উপর ইন্টারেস্ট কত? 10%। তাও ঠিক আছে। বলছে 80% অফ দিস লোন ইউটিলাইজ ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং। ঠিক আছে তো? তার মানে এই যে লোন নিয়েছিল 1 লাখ টাকা, তার মধ্যে 1 লাখ টাকার 80% মানে কত? 80,000 টাকা। তাহলে 80,000 টাকা কেন লোন নিয়েছিল? সি মানে কনস্ট্রাকশন করার জন্য লোন নিয়েছিল। আর বাকি 20,000 টাকা কেন লোন নিয়েছিল? মেয়ের বিয়ে দেওয়ার জন্য, নাকি তাই বলেছে? মেয়ের বিয়ে মানে এটাকে পার্সোনাল লিখে দিলাম, পার্সোনাল। তাহলে এটা তো কোনো কাজের জিনিস নয়। আমি বলেছিলাম লোন যদি পিসিআর পারপাসে লোন নেয়, মানে পারচেজ কনস্ট্রাকশন এন্ড রিপেয়ার পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়। কিন্তু পার্সোনাল কাজে লোন নিলে ছাড় পাওয়া যায়? ছাড় পাওয়া যায়। 20,000 টাকা থেকে আমি আলাদা করে ক্রস করে দিলাম। 20,000 টাকা কোনো কাজ নেই, যা আছে 80,000 এর। আচ্ছা, এবার কি বলেছে? বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হি ডিড নট পে 50% ইন্টারেস্ট অন লোন। ও এই বছর 50% ইন্টারেস্ট দিতে পারেনি। ঠিক আছে, তাহলে ওই ইন্টারেস্টের ডিডাকশন পাবে কত? আচ্ছা, লোনের উপর কত টাকা ইন্টারেস্ট দিতে হবে? 10%। তাহলে 80,000 10% কত হবে? 8,000 টাকা হবে। 8,000 টাকা হবে। তো দেয়নি, দিল বা না দিল কি যায়? এই জন্য বলি ক্লাস ভালো করে করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। লেখা ছিল মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন হয় পেড বেসিসে। মিউনিসিপাল ট্যাক্স তুমি যত টাকা পে করো তত টাকা ছাড় পাবে, কিন্তু ইন্টারন্যাশনাল লোন ডিডাকশন হয় অ্যাপ্রুভাল বেসিস। ও তো 8,000 টাকা দিতে হবে, 8,000 টাকায় ছাড় পাবে। তাহলে অ্যান্সার দেখি খুব সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছিল। 28 বি, 28 অ্যান্সার হচ্ছে বি। নেক্সট 29, অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 under section 22 which property will be not treated as house property from the following? এর মধ্যে কোনটা, ভালো করে বলবি, কোন প্রপার্টি? বলছে হুইচ প্রপার্টি উইল নট বি ট্রিটেড অ্যাজ হাউস প্রপার্টি। কোনটা হাউস প্রপার্টির মধ্যে আসবে না? কোনটা? সিনেমা হল জানিস হাউস প্রপার্টির মধ্যে আসে? সিনেমা হল কিন্তু হাউস প্রপার্টির পার্ট, মানে বিল্ডিং। সিনেমা হল একটা বিল্ডিং এর মধ্যে পড়ে। গোডাউন এটাও একটা বিল্ডিং এর মধ্যে পড়ে। ঠিক আছে তো? স্টেডিয়াম এটা তো বিল্ডিং এর মধ্যে পড়েছিস তোরা। কিন্তু রুন্ড হাউস মানে কি বলতো? ধ্বংসপ্রাপ্ত বাড়ি, এটা পড়ে না। এটা হবে কারেক্ট অ্যান্সার, ধ্বংসপ্রাপ্ত বাড়ি। তারপর বলছে 30টা বলছে ইফ দ্য অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপাইড প্রপার্টি নীল। সেলফ অকুপাইড বাড়ি নীল বলেছে, মানে জাস্ট অ্যানুয়াল ভ্যালু ন্যাপ নীল বলেছে। বলছে দেন ডিডাক্টেবল অ্যামাউন্ট উইল বি স্ট্যান্ডার্ড ডিডাকশন। কোনো দেখ, সেলফ অকুপাইড বাড়িতে কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় না, শুধুমাত্র একটা ডিডাকশন পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট লোন। দ্য ফুল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বরড ক্যাপিটাল, ফুল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বরড ক্যাপিটাল অর 2 lakhs which is lower if loan is taken on or after 1/499। তা তুই বুঝতে পারছিস কোন অ্যান্সারটা হবে? সির অ্যান্সারটা বেশি কারেক্ট লাগছে নাকি? সির অ্যান্সারটা বেশি কারেক্ট লাগছে। এই মতো বোঝালাম, তুই লোন নিলে লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে। তো ইন্টারেস্ট ম্যাক্সিমাম সেলফ অকুপাইড ক্ষেত্রে কতটা ছাড় পায়? 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়, কিন্তু লোনটা যদি 1/499 পরে নেওয়া হয়, তাই তো? সির অ্যান্সারটা কারেক্ট। 30-এর অ্যান্সার হবে সি। 31, ফেয়ার রেন্ট বলেছে 1.5 লাখ টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 1,40,000 টাকা, তাই তো? তাহলে বল ফেয়ার রেন্ট 1.5 লাখ টাকা আর স্ট্যান্ডার্ড 1,40,000, তাহলে কি বলবো? এগুলো ছোট বলবো? তাহলে 1,40,000 আর রেন্ট কত? 1,40,000 আর 1,30,000 মধ্যে বড় কোনটা? 1,40,000। এটা হয়ে গেল কি গ্যাপ হয়ে গেল 1,30,000। এবার বলছে কত বেরোলো আমাদের, একটু হিসাব করে দেখিস তো কত বেরোলো আমাদের অ্যান্সার? 1,40,000। এবার আউটস্ট্যান্ডিং মিউনিসিপাল ট্যাক্স তুই 5 বছর ধরে বাকি রেখেছিস। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 1,50,000 টাকা। এই বছর তুই 1,50,000 পে করে দিয়েছিস। আচ্ছা, আমি এখানে লিখি ছোট করে গ্যাপ না তো কি বলি, গ্যাপই তো, হ্যাঁ গ্যাপ তোর কত বেরোলো বললি 1,40,000, তাই তো? এর থেকে কি বাদ দিতে হয়? মিউনিসিপাল ট্যাক্স বাদ দিতে হয়। মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার কন্ডিশন কি? এইমাত্র পড়লাম, আজকে কি বললাম? মিউনিসিপাল ট্যাক্স কন্ডিশন, মিউনিসিপাল ট্যাক্স পার্টির মালিককে পেমেন্ট করতে হবে। আর প্রিভিয়াস ইয়ারে তুই যত টাকা দিবি সব ছাড়বি, যত টাকা তোর 5 বছর টাকা বাকি, 5 বছর টাকা দিয়েছিস, 5 বছরই ছাড় পাবো। কি বললাম বুঝতে পারলি তো? 5 বছর কত টাকা দিয়েছিস? 1.5 লাখ। তো 1.5 লাখ টাকা ছাড়। তাহলে 1,40,000 থেকে 1.5 লাখ বাদ দিলে কত? মাইনাস 10,000। -10,000। তাহলে এগুলো কত সুন্দর নিয়মগুলো তোর ভালো করে জানতে হবে, তাই না? নিয়ম জানতে হবে। কোনো মুখস্থ করার কোনো ব্যাপার নেই এখানে। কোনো মুখস্থ করে অঙ্ক কি মুখস্থ করবি এখানে? তোকে এখানে টোটালি ভালো করে বুঝে করতে হবে। এই জন্য বলি যে কোনো টপিক তুই যত ভালো করে পড়বি
আচ্ছা কটা এমসিকিউ করলাম এখনো পর্যন্ত? 31। আমি 32 অব্দি এমসিকিউ করাই, তারপরে 33 থেকে 50 অব্দি এমসিকিউ করে এগুলো সব ইয়ারে আসা। তুই দেখবি এই 1 থেকে 33 তোর সরি 1 থেকে 32 যতগুলো পড়া থাকবে বলি স্যার ওই 33 থেকে 50 টা পুরো রিপিট, ওইগুলোই রিপিট করে কোশ্চেন আলাদা কিছু হবে না। বলছে 32 এটা কি বলেছে? মিউনিসিপাল ট্যাক্স উইল বি অ্যালাউড ডিডাকশন ফ্রম গ্রস অ্যানুয়াল ভ্যালু। কোশ্চেনের মানেটা বলছে কি বলেছে? বলছে মিউনিসিপাল ট্যাক্স আমরা গ্যাপ থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে থাকি না, বল মিউনিসিপাল ট্যাক্স কাকে বাদ দিই? গ্যাপ থেকে বাদ দিই। তাহলে আচ্ছা মিউনিসিপাল ট্যাক্স কাকে পে করতে হয়? ওনারকে। এখানে কি বলছে? মিউনিসিপাল ট্যাক্স অ্যালাউ, মিউনিসিপাল ট্যাক্স তুই ডিডাকশন পাবি, গ্যাপ থেকে তুই একটা ডিডাকশন পাবি মিউনিসিপাল ট্যাক্সের। যদি ট্যাক্সের টাকাটা প্রিভিয়াস ইয়ারে পে করা হয়, এই ট্যাক্সের টাকাটা অ্যাসেসমেন্ট ইয়ারে পে করা হয়, এই ট্যাক্সের টাকাটা কামিং ইয়ারে পে করা হয়, এই ট্যাক্সের টাকাটা নান অফ দিস। কারেক্ট অ্যান্সার কি হবে? প্রিভিয়াস ইয়ারে পে করা হয়। তুই দেখ এখনো পর্যন্ত কটা কোশ্চেন তুই মুখস্থ করিস, কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার ইজিলি দিতে পারছিস তো? অনেক কোশ্চেনের অ্যান্সার ইজিলি দিতে পারছিস, কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারছিস না। কোন কোশ্চেনের অ্যান্সার দিতে পারছিস না? কি অসুবিধা হচ্ছে যে ধর কয়েকটা থিওরিটিক্যাল অ্যান্সার, যেমন হাউস বডি থেকে ইনকাম কিন্তু আদৌ এটা ট্যাক্সেবল হবে কিনা, এরকম কয়েকটা কোশ্চেন তোকে পড়তে হবে। লং কোশ্চেন যখন পড়ে নিবি ওই অ্যান্সার গুলো দিয়ে দিতে পারবি, যে কয়েকটা আটকা আছে। কিন্তু অঙ্ক রিলেটেড একটা আটকাচ্ছে না কিন্তু দেখ। আচ্ছা 33 কি বলেছে দেখ, প্রথম কোশ্চেন পড়েছিলাম, বলছে হাউস প্রপার্টি কত নম্বর ধারায় উল্লেখ আছে বল? 22 থেকে 27। বলছে গ্রস মিউনিসিপাল ভ্যালু বলেছে 40,000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স বলেছে 15%। বলছে বাড়িটা ছিল কলকাতায়, মিউনিসিপাল ট্যাক্স কত হবে? সবার প্রথম মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করা হয় জানিস? নেটেরও। তাহলে গ্রস দিয়ে 40,000, তাহলে নেট কত? 40,000 ইন্টু কত হবে বল? 9/10 ইন্টু 15% করে দেখ, অ্যান্সার বেরিয়ে গেল। কত হচ্ছে? 36,000 ইন্টু 15%, 5,400 হয়ে গেল অ্যান্সার। পরীক্ষায় এসেছিল দেখ, 15 সালে এসেছিল এই সমস্ত এমসিকিউ। দেখি এমসিকিউ কেমন দিয়েছিল, এরকম এমসিকিউ দেবে, ফাইনাল এরকমই দেবে, ভাবিস না যেরকম ইচ্ছে আলাদা দেবে, এরকমই এমসিকিউ দেবে। আচ্ছা দেখ তারপর কি 35টা বলছি, কি বলছে? দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন অফ এ সেলফ অকুপেড হাউস প্রপার্টি অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আমাকে বল সে, আরে দেখ সত্যি কথা বলতে যদি সত্যি এই চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকে, আমি বলবো অপশনের দিকে যাবে। অনেকে অপশন দেখে অ্যান্সার ভুল হয়ে যায়। তোকে কোশ্চেন না দুবার ভালো করে পড়, রিড কর কি বলতে চাইছে। বলছে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কত টাকা স্ট্যান্ডার্ডাইজেশন পাওয়া যায়? হ্যাঁ 30%। কোশ্চেন করিস এবার ভুল বলি 30%। সেলফ অকুপাইড বাড়িতে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই। ভালো করে কোশ্চেন আমি কি বললাম, ভালো করে কোশ্চেন তুই অপশন দেখে ভুল করবি। অপশন কেন দেখবি? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন পাওয়া যায় না, লেট আউট বাড়ির ক্ষেত্রে 30%। তাহলে এটা কারেক্ট আনসার হবে নান অফ দিস। ঠিক আছে, কারেক্ট আনসার হবে নান অফ দিস। নেক্সট, আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ফার্ম হাউস। তাহলে ফার্ম হাউস থেকে যদি ইনকাম হয়, আজকে পড়াতেই বলছিলাম ফার্ম হাউস থেকে ইনকাম হলে এটা তো হাউস প্রপার্টি ইনকাম কিন্তু নট ট্যাক্সেবল। হাউস প্রপার্টি ইনকাম নট ট্যাক্সেবল। কি বললাম বুঝতে পারলি তো? কিরে বুঝতে পারলি? এইমাত্র বলেছিলাম না, কিরে এইমাত্র বলেছিলাম ফার্ম হাউস থেকে কিছুক্ষণ আগেই তোকে বললাম যে হাউস প্রপার্টি থেকে ইনকাম কিন্তু নট ট্যাক্সেবল। কি বলেছিলাম কতগুলো পয়েন্ট বলে, তার মধ্যে ফার্ম হাউস বলেছে। তারপর দেখ কি বলছে, রেন্ট রিসিভ বাই আ টেনেন্ট। তাহলে তুই ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া পাচ্ছিস ফ্রম আ সাব টেনেন্ট উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড। তো বুঝতেই পারছিস সাব টেনেন্ট মানে কি? উপভাড়া। মানে তুই কাউকে বাড়ি ভাড়া দিয়েছিস, সে আবার না থেকে অন্য কাউকে ভাড়া দিয়েছে। বলছে রেন্ট রিসিভ বাই আ টেনেন্ট ফ্রম আ সাব টেনেন্ট, ঠিক আছে? তো উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড। কি হবে এটা বুঝতেই পারছিস, কোন হেডে যাবে? 37। তাহলে অ্যান্সার হয়ে যাবে, করে ফেল। 37 অ্যান্সারটা কি হবে? বি বললাম তো না, 37 অ্যান্সারটা বি হবে, ইনকাম ফ্রম আদার্স সোর্স। 38 বলছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে, গ্যাপ বলে দিয়েছে, ইজ ইউজ ফর সেলফ রেসিডেন্স উইল বি। আরে তুই বল দেখি, তুই বল সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে গ্যাপ কত হয়? সেলফ অকুপাইড গ্যাপ কত হয়? নীল হবে। এটা কারেক্ট আনসার হবে। ওরা কি বলেছে? সেলফ অকুপাইড গ্যাপ বলেছে মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, নান অফ দিস। ওরা কিন্তু তোর ঘাবড়ানোর জন্য অপশন দেবে, কিন্তু ঘাবড়ানোর অপশন দেবেই, এগুলো মাথায় রাখতে হবে। 39 রেন্ট রিসিভ বাই আ ওনার অফ এ হাউস লেট আউট ফর বিজনেস পারপাস উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড অফ ইনকাম। কোন হেডে হবে বুঝতেই পারছিস? বলছে রেন্ট রিসিভ বাই দ্য ওনার, ঠিক আছে? তো তুই তোর বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়েছিস, কাকে ভাড়া দিয়েছিস? বিজনেস করার জন্য। কাকে ভাড়া দিয়ে? আর তুই চিনিস না এমন লোককে ভাড়া দিয়েছিস, তো এটা কোন হেডে আসবে?
Normal house. হাউস প্রপার্টিজ, কিন্তু এখানে কিন্তু এই কথা বলেনি ধর এসএসসি, এখানে এই কথাটা বলেনি যে এসএসসি আছে ধর আজকে আজকে আমার বাড়ি আছে, আমি আমার বাড়িটা ভাড়া দিয়েছি আমার কোম্পানির এমপ্লয়ীদের, সেটা যদি বলতো তাহলে পিজি, সেটা কিন্তু বলেনি। কি বলেছে, আমার বাড়িটা আমি বাইরে থার্ড পার্টি কাউকে ভাড়া দিয়েছি, চিনি না জানি না এমন লোককে ভাড়া দিয়েছি যে কিনা ব্যবসা করবে, এটা তো হাউস প্রপার্টি। তো সুতরাং কোশ্চেন ভালো করে পড়বো। 40 কি বলেছে দেখ, বলছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ম্যাক্সিমাম লিমিট ফর ডিডাকশন অফ ইন্টারন্যাশনাল লোন টেকেন রিপেয়ার পারপাসের লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায় বলেছিলাম 30,000 টাকা। 41 ইফ মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড রেন্ট, মিউনিসিপাল বলেছে 72,000 75,000 আর একটা 85,000, বল কত হবে? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত হবে বলতে পারবি? আরে ভাই 72 আর 75-এর মধ্যে বড় কোনটা? 75। 75 আর 85-এর মধ্যে ছোট কোনটা? 75। কারেক্ট অ্যান্সার 75 হয়ে নর্মাল কোশ্চেন। 42 বলছে দ্য মিউনিসিপাল ট্যাক্স অফ এ সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস কুড়িহাট, সেলফ অকুপাইড বাড়ির মিউনিসিপাল ট্যাক্স 20,000 টাকা দিয়ে, ভালো করে বুঝবি কিন্তু সেলফ অকুপাইড বাড়ির মিউনিসিপাল ট্যাক্স 20,000 টাকা দিয়েছে। দ্য ওনার অফ দ্য হাউস, ঠিক আছে, ইফ দ্য ওনার অফ দ্য হাউস, হাউসের যে ওনার সে 60% মিউনিসিপাল ট্যাক্স পে করছে, ঠিক আছে তো। তো বলছে বলো অ্যামাউন্ট অফ ডিডাকশন কত হবে মিউনিসিপাল ট্যাক্স। এখানে তোকে মুরগি করার কোশ্চেন দিয়েছে, পুরো টোটালি মুরগি করার কোশ্চেন দিয়েছে। সবচেয়ে বড় কথা সেলফ অকুপাইড বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স হয়, তা আমার ভাববই কেন সেলফ অকুপাইড মিউনিসিপাল ট্যাক্স, তাহলে কারেক্ট আছে নো ডিডাকশন উইল বি অ্যালাউড মিউনিসিপাল ট্যাক্স, সেলফ অকুপাইড বাড়িতে কোনো মিউনিসিপাল ট্যাক্সই হয়। আমি সবাইকে বলবো, তোদের সবাইকে বলবো, আমি বারবার বলছি যে এমসিকিউ বিশেষ করে অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্স মুখস্থতে একদম যাবেই না, এটা মাথায় রাখবি, মুখস্থ একদম করবি না, বারবার বলছি মুখস্থ করবি না। কোনো এমসিকিউ বুঝতে অসুবিধা আমি বুঝিয়ে দেবো, কিন্তু এমসিকিউ মুখস্থ করবি না, কারণ এমসিকিউ আমি আনলিমিটেড এমসিকিউ করাবো, কিন্তু কস্ট ট্যাক্সের বল বা অ্যাকাউন্টেন্সির বল প্রচুর এমসিকিউ করাবো, কিন্তু মুখস্থতে যাবি না এমসিকিউ, বুঝতে হবে তো, বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেবো। বলছি তার নেট অ্যানুয়াল ভ্যালু ন্যাপ বলে দিয়েছে কত, সেলফ অকুপাইড বাড়ি, আর সেলফ অকুপাইড ন্যাপ কত হয়? নীল হয়, নীল মানে জিরো। লাস্টের অপশনটাও দেখ দিয়েছে জিরো আর নেগেটিভ, মানে দেখেছিস কি লেভেলে ভাষাটা ভার্সাল করে, জিরো দিয়েছে আবার জিরো আর নেগেটিভ, জিরো আর নেগেটিভ তো হয় না, ন্যাপ তো সময় জিরোই হয়। 44 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ডিডাক্টেবল ফ্রম দ্য অ্যানুয়াল ভ্যালু অফ দ্য লেট আউট হাউস প্রপার্টি। বলছে আমরা তো লেট আউট হাউস প্রপার্টি করতাম, ওখানে ডিডাকশন পেতাম না আন্ডার 24-এ, তা আমরা ডিডাকশন পেতাম। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ, কোনটা ডিডাকশন পাই না? লেট আউট বাড়ির ক্ষেত্রে মিউনিসিপাল ট্যাক্সের ডিডাকশন পাই, লেট আউট বাড়ির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাই, লেট আউটের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লোনের ডিডাকশন পাই, রিপেয়ার পারপাসে ফায়ার ইন্স্যুরেন্সের কোন ডিডাকশন পাই। তারা বলেছে ন্যাপ নেট অ্যানুয়াল ভ্যালু অফ লেট আউট বিল্ডিং 4 লাখ টাকা, ন্যাপ কত বলে হচ্ছে বল, ন্যাপ 4 লাখ টাকা বলে দিয়েছে। ইন্টারন্যাশনাল লোন বলেছে 80,000 টাকা, বলছে বলো হাউস প্রপার্টি থেকে ইনকাম কত হবে, কে বলতে পারবে? এত তো বললাম, বল 45-এর অ্যান্সার কত হবে বল, বল বল কত হবে অ্যান্সার, বল অ্যান্সার কত হবে? 2 lakh. 2 লাখ টাকা, ও বললো 2 লাখ টাকা, দেখ আমি অনেকক্ষণ আগে 2 দেখিয়ে দিয়েছি, 2 লাখ টাকা হবে। তুই ভাব নেই তো করলাম, তুই মাত্র অঙ্কটা। এই দেখ, 2 লাখ টাকা কি লিখবো? এই দেখ লিখছি ন্যাপ বলেছে, ন্যাপ কত বলে, ন্যাপ 4 লাখ টাকা বলে দিয়েছে, তাই তো। তাতে কি মাইনাস করতাম বল, ডিডাকশন করতাম না আন্ডার 24। প্রথমে কি করতাম, এসডি 30%, 4 লাখ 30% করলে কত, 1,20,000। আর আইওএল ইন্টারন্যাশনাল লোন কত টাকা বলেছিল, 80,000, তাহলে বাদ দিয়ে কত হচ্ছে, 2 লাখ টাকা। বলছে রেন্ট অফ সেম টাইপ অফ হাউস ইন দ্য সেম লোকালিটি ইজ নোন অ্যাজ। আজকে ধর আমার বাড়ির ভাড়া ধর 5,000 টাকা, তার পাশের বাড়ি ভাড়া কত, তার পাশের বাড়ি ভাড়া কত, বলতে পারি এই পাড়ায় ভাড়া কত করে যাচ্ছে, 5,000 টাকা করে চলছে। এরকম ভাড়াকে কি বলা হয়, ফেয়ার রেট, এরকম ভাড়াকে বলা হয় ফেয়ার রেট, অর্থাৎ একই লোকালিটিতে সেম টাইপের ভাড়াটাকে বলা হয় ফেয়ার রেট, ঠিক আছে তো। 48 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড হোয়াইল কম্পিউটিং রিজনেবল এক্সপেক্টেড রেট। হ্যাঁ বল, 47. ও আমি উল্টোটা রাইট দিয়েছি না, আচ্ছা 46 এরটা ফেয়ার রেন্ট হবে, 47টা পড়িনি,
অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস হুইচ ইজ ইউজ থ্রু আউট দ্য ইয়ার ফর ওন রেসিডেন্স উইল বি, নর্মাল কথা বলেছে, বলছে অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস, মানে অ্যানুয়াল ভ্যালু মানে গ্যাপ বের করতে, গ্যাপ থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে, তো বলছে ওন রেসিডেন্স উইল বি, তো এটা নর্মাল তো জিরোই হবে এখানে, তো জিরোই হবে তো। আরে পুরো বাড়িটা নিজে বসবাস করছিস, নিজে বসবাস করলে জিরোই হবে আনসার, 47 এটা জিরো হবে, ঠিক আছে। 48 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড হোয়াইল কম্পিউটিং রিজনেবল এক্সপেক্টেড রেট, বলছে রিজনেবল এক্সপেক্টেড রেট কম্পিউট করতে কোনটা দরকার হয় না, কি দরকার হয় না, একটাই দরকার হয়, সেটা বি, অ্যাকচুয়াল রেট দরকার হয় না। তুই যখন রিজনেবল এক্সপেক্টেড রেট করতে কি কি লাগতো বল, মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেট আর স্ট্যান্ডার্ড রেট, কি লাগতো না, অ্যাকচুয়াল রেট তো লাগতো না। কারেক্ট আনসার বলে দিল। 49 আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ম্যাক্সিমাম লিমিট ফর ডিডাকশন ইন্টারন্যাশনাল লোন টেকেন ফর কনস্ট্রাকশন, বাড়িটা কনস্ট্রাকশন করার জন্য যদি লোন নিস, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায় লেট আউট বাড়ির ক্ষেত্রে, বল শুনলাম না, লিমিট নেই, নো লিমিট। আরে সেলফ বললে 2 লাখ টাকা, আর লেট বললে নো লিমিট, কথাটা মাথায় রাখি, নো লিমিট। কি অপশন দিয়েছে কিছু এখানে? জানি না, নো লিমিট হবে এখানে, অ্যান্সার নো লিমিট, 49 অ্যান্সার নো লিমিট হবে, নো লিমিট হবে লিখে দিচ্ছে অ্যান্সারটা, এখানে অপশনটা দেয়নি, নো লিমিট হবে। এটা অপশনে দেওয়া নেই, বাট অ্যান্সার আমি বলছি নো লিমিট হবে এটা। লাস্ট কোশ্চেন বলছে ফর দ্য প্রিভিয়াস ইয়ার 1920, মানে আমাদের প্রিভিয়াস তো 23-24, এটা 23-24 করে দিচ্ছি। নেট অ্যানুয়াল ভ্যালু, ন্যাপ বলে দিয়েছে কত, 1 লাখ টাকা, ন্যাপ বলেছে কত, 1 লাখ টাকা, ন্যাপ ভালো করে শোন, ন্যাপ বলেছে 1 লাখ টাকা, ইন্টারন্যাশনাল লোন বলেছে কত, 40,000 টাকা। বলছে তাহলে বলে ইনকাম হাউস প্রপার্টি কত, নর্মাল জিনিস দিয়েছে 1 লাখ টাকা বলে দিয়েছে ন্যাপ, তার থেকে 30% বাদ দেবে 30,000 টাকা, আর ইন্টারন্যাশনাল লোন বাদ দিয়ে কত, 40,000, তাহলে কত, 1,70,000 বাদ দিলে 30,000 টাকা। তাহলে এমসি গুলো করে দিলাম।